নমস্কার সকলকে, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ঠিকঠাক আছেন। তো আজকে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট যে আমাদের বিষয়, সেটা হলো বিউলফ। গত দুদিন ধরেই আমি এই বিষয়টাকে নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আমি আমার 2 বছর আগের লেখা খাতা খুঁজে পাচ্ছিলাম না কোনো মতেই। তার জন্য আমার নতুন করে আজকে আমি 2.5 ঘন্টা ধরে পড়ে আবার লিখলাম, তারপর আমি এলাম এবং এগুলো আমি আগেই লিখে রেখেছি। তো বিষয় হচ্ছে যে এখন আমি এই বিষয়টা পুরো বলবো, ইংরেজিতে পুরো পয়েন্ট ধরে ধরে ইন্ট্রোডিউস করাবো, তারপর আমি বাংলা ভাষায়, মাতৃভাষায়, পুরো পাতি ভাষায় বলে দেবো একদম পুরো বিষয়বস্তু, যাতে মনে থাকে সব ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। আর ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আর ব্রিটিশ লিটারেচার যদি বলা যায়, তো এর জার্নি শুরুই হচ্ছে আমাদের বিউলফ থেকে। এই টপিক, এই টেক্সটকে বাদ দিয়ে আমরা কোনো কিছু মানে শুরু করতে পারবো না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সেটিং স্ক্যান্ডিনেভিয়া, 6th সেঞ্চুরি, জনরা ওল্ড ইংলিশ এপিক পোম, প্লট ইন্ট্রোডাকশন কি থাকছে, দ্য পোম ওপেন্স উইথ দ্য স্টোরি অফ কিং স্কাইল্ড, ফাউন্ডার অফ দ্য ড্যানিশ রয়্যাল লাইন। সেকেন্ড থাকছে গ্রেন্ডেল স্টেডার, দ্য মনস্টার বিগিনস অ্যাটাকিং দ্য ড্যানিশ কিংডম, killing many warriors. Number third point, that's Beowulf's arrival. The British warrior Beowulf arrives to offer his assistance. Then number pachi Grendel's death. Beowulf fights and kills Grendel, tearing the monster's arm off. Grendel's mother seeks revenge and attacks the Danish kingdom. আমি আর নতুন করে এখানে আলাদা করে বলছি না, যখন বাংলায় বলবো সবটাই বলবো। নেক্সট আমরা পাচ্ছি Beowulf's second battle. Beowulf again comes to the rescue, killing Grendel's mother in a first battle. Next, the dragon in Beowulf's old age. A dragon begins terrorizing his kingdom. Then final battle, Beowulf with the help of his nephew Wiglaf battles the dragon, but it finally but is badly wounded, and Beowulf's death, the hero dies and Wiglaf mourns his loss. নেক্সট আমরা ইম্পর্টেন্ট পয়েন্টস এখানে আলাদা করে যদি ফোকাস দিতে হয় লিটারি টার্ম হিসেবে, বা বলতে পারে যদি এখানে কি কি আলাদা করে দেখতে হবে, হিরোইজম, বিউলস ব্রেভারি অ্যান্ড সেলফলেসনেস ডিফাইন দি এপিক হিরো, এপিক পোম কি, এপিক হিরো কি, এটা আমাদের পড়ে রাখতে হবে। লয়্যালটি, দিজ আর অলসো লিটারি টার্মস। লয়্যালটি, বিউলস লয়্যালটি টু হিজ লর্ড অ্যান্ড পিপল ড্রাইভস হিজ অ্যাকশনস, গুড ভার্সেস ইভিল। ডেফিনেটলি আমরা এখানে দুটো পার্টে পেয়ে থাকি। দ্য পোম এক্সপ্লোরস দ্য স্ট্রাগল বিটুইন গুড Beowulf and evil Grendel's mother and the dragon. And next থাকছে আমাদের mortality. Beowulf's eventual death serves as a reminder of human is it mortality or mortality? It's mortality. Okay. Theme কি কি দেখতে হবে আমাদের, courage and heroism, loyalty and duty, good versus evil, and mortality and legacy. And এখানে আমরা যখন আলোচনা করব, সেখানে এই স্কপসটাকে একটু আলাদা করে দেখে রাখতে হবে। এটা পরীক্ষায় আসে, আগে এসেছে, এখন আসে, ইভেন ইন ফিউচারও আসবে। এই স্কপস কি আমরা পেয়েছি, যেমন কেনিং শব্দটা বলেছি, স্কপ আজকে বললাম, এটা নিজেদেরকে একটু ভালো মতো পড়ে রাখতে হবে পয়েন্ট করে। আর হচ্ছে এখন চলে আসছি আমি সেই বিউলফের বাংলায় বলবো সামরি, সেটাতে চলে আসছি। তো এখানে আমি নিজের মতো করে লিখে নিয়ে এসেছি, গুড পার্টি একদিকে, এভিল পার্টি একদিকে, আর ফাইনালি যখন আমরা পাচ্ছি সেখানে গুড অ্যান্ড এভিলের মিক্সড পাচ্ছি আমরা। তো এটাকে আর আলাদা করিনি এখানে। তো এখন আমি শুরু করতে যাচ্ছি সেই সামারি। তো এই ধরনের ভিডিওস পেতে, আপডেট সম্পর্কে জানতে, ইনফরমেশন পেতে, বিস্তারিত আলোচনা সম্পর্কে আরও জানতে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড প্লিজ প্রেস দ্য বেল আইকন, হিট দ্য বেল আইকন ফর নেভার মিস অ্যান আপডেট, তাহলে যাতে করে আপনাদের কোনো রকম কোনো আপডেটস মিস না হয় এসবি লিটারেচারের পক্ষ থেকে। শুরু করা যাক। এখানে আমি গুড পার্টিতে কিং রথগারকে রেখেছি, হিওরট মধুশালা, যেখানে উনি ওনার ওয়ারিয়াররা থাকতেন, সময় কাটাতেন। তারপরে কি কি আছে সবই বলছি। বিউলফ ডেফিনেটলি ওয়ান অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যাকে নিয়েই এই কাহিনী। দেন অ্যাশচার বলে একজন ওল্ড ড্যানিশ ওয়ারিয়র, অ্যাডভাইজার অফ রথগার। উইগল্যাফ আমরা সেটা পেলাম একটু আগে, যে বিউলফের কি হয় সেটার জন্য এখানে পেয়ে গেলাম। তার নেফিউ পেয়েছি। তারপর হচ্ছে যে এখানে গ্রেন্ডেল মনস্টার অ্যান্ড গ্রেন্ডেলস মাদার, তারপর মিক্সড যেখানে পাচ্ছি, ফাইনালি সেখানে পাচ্ছি হাইজেলাক অ্যান্ড হাইড অ্যান্ড দ্য ড্রাগন। তো শুরু করা যাক। বিষয় হচ্ছে যে এটা একটা লংগেস্ট সার্ভাইভিং পোয়েম।
ওল্ড ইংলিশ পিরিয়ডে। এপিক পোম। আর কি হচ্ছে এখানে অ্যালিটারেটিভ মিটার ইউজ করা হয়েছে, আমি কিন্তু সেটা আর এখানে লিখিনি, লিখে নিও, তোমরা লিখে নেবেন আপনারা। তো বাচ্চারা যারা অনেকেই আছে যারা এখানে অনেক ছোট আছে বয়সে, বা অবশ্যই আমার মতো বয়সে বা আমার থেকেও ছোট আছে, তো তাদেরকে বলছি তোমরাও লিখে নেবে। অ্যালিটারেটিভ মিটার ইউজ করা হয়েছে এখানে। তারপর কি হচ্ছে, আর এটা আর্লি 11th সেঞ্চুরিতে লেখা হয়েছিল ইংল্যান্ডে। আর ডেফিনেটলি আননোন পোয়েট, অ্যানোনিমাস, নামহীন, নামহীন, মানে কে লিখেছেন প্রকৃত সেটা পাওয়া যায়নি। ধরে নেওয়া হয়েছে যে কেউ ধরে নিয়েছেন যে অ্যাংলো সেকশন যে পোয়েটরা আছেন, গ্রুপ আছেন, কবিদের যে গ্রুপ আছে, যেটাকে আমরা বলে থাকি যে স্কফ নামে পরিচিত, যেই আমি স্কপটা বললাম একটু আগে, SCOP, স্কপ বলে থাকি। তো এনারা লিখেছেন বলে ধরে নেওয়া হয়, কিন্তু আদতেই এনারা লিখেছেন কিনা আমরা কিন্তু কনফার্ম বা অ্যাসিওরিটির সঙ্গে বলতে পারবো না। ধরে নেওয়া হয় যে ইংল্যান্ডে মোটামুটি এসেছিল 11th সেঞ্চুরিতে, আর্লি 11th সেঞ্চুরিতে। অ্যান্ড হচ্ছে কি লেখা হয়েছিল এরকম প্রথমবার লেখা হয় 8th সেঞ্চুরিতে। তার আগে পর্যন্ত মৌখিকভাবেই শোনা যেত, মুখে মুখে যেমন আমরা শুনে থাকি সেরকমভাবেই শোনা যেত। সেটিং তো বলেই দিয়েছি, ডেনমার্ক, সুইডেন অ্যারাউন্ড 6th সেঞ্চুরি, অ্যান্ড এটা নর্দার্ন ইউরোপ, যে ইয়েটা আমরা এর আগেও বলে দিলাম। তো শুরু করছি আবারও পুরো বিস্তারিত আলোচনা। কিং হ্রদগার কি হয়েছিল, লড়াই জিতেছিলেন। এই যে প্রথমেই যে হ্রদগারকে আপনারা বা তোমরা এখানে দেখতে পাচ্ছ, বাচ্চারা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো বিষয় হচ্ছে যে এই কিং হ্রদগার এখানে কি লড়াই জিতেছিলেন। লড়াই জিতে যাওয়ার পর যা হয়, রিচ হয়ে গিয়েছিলেন, ধনী হয়েছে, অল মাইটি, মানে অল মাইটি না মাইটি, মানে অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছিলেন। অল মাইটি তো আমাদের ওয়ান অ্যান্ড অনলি ইউনিভার্স, গড, নেচার। তো এর উপরে অল মাইটি আর আমরা কেউ কাকে বলবো। তো রিচ এবং মাইটি অনেকটা ক্ষমতা সম্পন্ন হয়ে গিয়েছিলেন। কিং অফ ডেন্স, সাউদার্ন ডেনমার্কের রাজা হয়েছিলেন। এই পাওয়ারকে প্রদর্শন করার জন্য তিনি একটা হিওরট বা মধুশালা বানান। মানে কোথায় একজন, আমরা যখন পড়াশোনা করি সেখানেও তো আমাদের একটা রুমের দরকার হয়, সেটা নিজের বাড়িতে হলে সেটা স্টাডি রুম, সেটা ইনস্টিটিউশনে হলে সেটা লাইব্রেরি হলে সেখানে পড়াশোনা। তো উনিও একটা কি বানিয়েছিলেন, হিওরট, মধুশালা বানিয়েছিলেন, যেখানে উনি এবং ওনার ওয়ারিয়াররা কি করবেন, ওখানে যুদ্ধ করার পর বা বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস সেগুলো করার পর যে সবাই যে রিল্যাক্স বসে গান, মানে তারা পান করবে, মানে কিছু খাবার দাবার গ্রহণ করবে, পান করবে, তারপর হচ্ছে নাচ গান শুনবে, কবিদের আলোচনা, অ্যাংলো সেকশন কবিদের আলোচনা করবে, এগুলো শুনবে, গল্প গান এসব নিয়ে আলোচনা করবে, সেই মধুশালায় হতো। তার জন্য ওটা একটা মিট হল তৈরি করেন, যেটার নাম হয় হিওরট, যেটাকে বলা হয় মধুশালা, ওকে, বাংলায়। তারপর হচ্ছে যে কি হচ্ছে, সেখানে উনি ওনার সঙ্গীর সঙ্গে একদম বসতো, খেত, গল্প কাহিনী শুনতো, ওখানে ওনার যে লয়াল ওয়ারিয়াররা আছে ওনাদেরকে নিয়ে, আর অ্যাংলো সেকশনের কাহিনী, কবিদের কাহিনী শুনতো। তো ওনারা ওখানে অনেকটা সময় ধরে কিন্তু আনন্দ করতে পারেননি। কেন? কারণ হচ্ছে গ্রেন্ডেল, ওনারা যে গানগুলো শুনতেন গ্রেন্ডেলের একদম পছন্দ হতো না। তাই কি করে গ্রেন্ডেল, ওনাদের ওই গানগুলো পছন্দ করতো না। সে একদিন কি করে সেখানে চলে আসে, সেই মনস্টার বা দৈত্য, কি কিন্তু এই যে কেন্ট বংশের এক মনস্টার, যাকে আমরা বাংলায় বলি দৈত্য, গ্রেন্ডেল, সেই গ্রেন্ডেল কিন্তু সেখানে চলে আসে, ঠিক আছে। তারপর গ্রেন্ডেল সেই মধুশালায় আসে এবং ঝট করে এক একজন করে ধরে আর পট করে খেয়ে ফেলে, এরকম যেহেতু মনস্টার। তারপর সে নিজের বাড়ি যে আছে মার্শ নামে, যেখানে তার বাড়ি, সেখানে চলে যায়। তারপর থেকে প্রতিদিন রাতে সে আসতো আর অত্যাচার চালিয়ে এইভাবে ওখানকার যে যোদ্ধা ওয়ারিয়াররা থাকতো ওনাদের এক একটা করে ধরতো, মারতো, খেত, চলে যেত। তো এইভাবে চলতে থাকে। এইভাবে চলতে চলতে কি হয়, হিওরট, যা কিং হ্রদগারের রাজত্ব ছিল হিওরট, কিন্তু তারপর কি হচ্ছে যে এই যে আসতো, এই সমস্ত করতো এবং পুরো আতঙ্ক ছড়িয়ে দিত। এই যে গ্রেন্ডেল এসে আতঙ্ক ছড়িয়ে দিত, সেখানে তারা ঠিকমতো তাদের যে করণীয় কাজ সেটা কিন্তু করতে পারতো না। এবং কি হতো, এইভাবে কিন্তু 12টা বছর এভাবে চলতে থাকে, ঠিক আছে, 12টা বছর এভাবে চলতে থাকে। তারপর এক যুবক যোদ্ধা আসে, যোদ্ধা যার নাম বিউলফ, সিদ্ধান্ত নেয় যে এই 12 বছর ধরে তো এরকম চলছে, তার
সেও ইয়াং যোদ্ধা, তারও মনে হয় যে সে এই মনস্টারের সঙ্গে লড়াই করবে, সে সিদ্ধান্ত নিয়ে নেয় এবং তিনি জলপথ দিয়ে 15 জন সঙ্গীদের নিয়ে চলে আসে এই হিওরটে। ওকে, এসে পৌঁছায়। তারপর বিউলফের বাবাকে রদগার চিনতো, তাই বিউলফের অফার বা বিউলফ যে কথাটা প্রস্তাবটা রেখেছিলেন সেটা অ্যাকসেপ্ট বা গ্রহণ করেছিলেন কে? রদগার, কিং রদগার। তারপর বিউলফ কিন্তু চলে আসে সেখানে এবং তারপর সেখানে বিউলফকে খাওয়ানো দাওয়ানো এবং বিউলফের আতিথেয়তা যা যা করণীয় সেটা কিং রদগার করে। তারপর কি হয় না, তারপর সেদিন সমস্ত যোদ্ধারা সবাই খাওয়া দাওয়া করে সেখানে ওই হিওরটি শুয়ে পড়ে এবং সেখানে বিউলফ পাহারা দিতে শুরু করে। হ্যাঁ, ঠিক তখনই চলে আসে গ্রেন্ডেল এবং এক এক করে একটা একটা করে ধরতে শুরু করে ওয়ারিয়রকে আর খেতে শুরু করে। বিউলফের সামনে যখন চলে আসে এই মনস্টার গ্রেন্ডেল, তখন কিন্তু আর এই যে বিউলফের যে গ্রিপ, মানে হচ্ছে যে গ্রিপ আমি ওখানে একটা লিখে রেখেছি, দৃঢ় মুষ্টিতে ধরা, তার যে গ্রিপ ছিল মানে প্রায় 30 জন লোককে একসঙ্গে ধরে ফেলতে পারবে তার এরকম একটা দৃঢ় মুষ্টি ছিল। তার জন্য সে কিন্তু আরো বেশি স্ট্রং এবং বেশি মানে এই যে বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য একদম যথেষ্ট ছিল। তারপর কি হয়, কি করে তার সেই আর্মস আর এই হাত দিয়ে তার ওই যে মনস্টারের কি ঘাড় থেকে কাঁধ থেকে পুরো হাত একটা আর্ম আলাদা করে দেয় বিউলফ, এবং তারপর কি করে আলাদা করে দেয় সেই হাতটা আবার সে কি করে ওই মধুশালা বা হিওরটের মধ্যে টাঙিয়ে দেয় একটা কি হিসেবে, যে এই যে গ্রেন্ডেলকে মনস্টারকে হারাতে পেরেছে সেই জন্য সে আনন্দ বা একটা প্রতীক চিহ্ন হিসেবে সেখানে রেখে দেয়। তারপর রদগার এই আনন্দে আরো একটা পার্টির আয়োজন করে, তাকে তারপর বিউলফকে খাজানা বা ইনাম দেন। তারপর হচ্ছে ওনারা সবাই আনন্দ উৎসব করে, নাচ গান করে। তারপর গ্রেন্ডেলের মা আসে এবং সেও একজন দৈত্য মনস্টার কি ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি চলে আসেন। তারপর সেই মনস্টার রদগারের একজন প্রিয় বিশ্বস্ত কর্মীকে ধরে খেয়ে ফেলে। কে? এই যে গ্রেন্ডেলের মাদার কি করে তার একটা বিশ্বস্ত যে কে সেটা ওল্ড ড্যানিশ ওয়ারিয়র অ্যাডভাইজারও ছিলেন, সেটা অ্যাশিয়ার এখানে যে আছে সে, তাকে কিন্তু ধরে খেয়ে ফেলে কে? এই গ্রেন্ডেলের মা। তারপর কি হচ্ছে, তারপর আবার তার যে বটম আপ লেক নামে যে তার থাকার স্থান গ্রেন্ডেলের মায়ের, সেখানে চলে যায়। কিছু যোদ্ধা এই মনস্টারের মাকে ফলো করতে করতে তার পিছু পিছু নিয়ে তার গুফায় চলে যায়। তারপর বিউলফও সেখানে চলে যায়, ওই লেকে সাঁতার কেটে পৌঁছায়, কি অনেক কয়েক ঘন্টা ধরে সাঁতার কাটার পর সেখানে গিয়ে পৌঁছায়। তারপর তাদের মধ্যে যুদ্ধ চলে কিছুক্ষণ এবং তারপর বিউলফ তার তলোয়ার দিয়ে গ্রেন্ডেলের মাকেও কিন্তু মেরে ফেলে। তারপর বিউলফ চলে আসে এই সেই হিওরটে কিং রদগারের কাছে। তখন তারপর সেখানে যেহেতু একদম একটা দুজনকেই মেরে ফেলেছে, মানে একটা শান্তির বাতাবরণ সৃষ্টি হলো, তারা আবার পুনরায় আগের মতো করে সেখানে থাকতে পারবে। তার জন্য বিউলফ সেখান থেকে এখন সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে, তার কাজ হয়ে গেছে, তিনি এখন নিজের জায়গায় ফিরে যাবেন। তার জন্য কি করেন, তার জন্য সবাই বিদায় দিচ্ছিল, সবাই অনেক যে ওয়ারিয়াররা ছিলেন খুব মন খারাপ ছিল, কান্নাকাটি করছিল এবং রদগারও কেঁদে ফেলেছিল। রদগার মনে করছিলেন যে বিউলফ যেন নিজের সন্তান, নিজের ছেলে এরকম। তারপর সেখান থেকে বিউলফ বিদায় নিল আর সেই সমস্ত ওয়ারিয়রও ভীষণ মন খারাপ হয়েছিল। তারপর সেখান থেকে তারা আবার আগের মতো আনন্দ শুরু করতে দেয়। বিউলফ যাওয়ার পর সেভাবে জীবনযাপন করতে শুরু করে দেয়। তারপর আবার এদিকে বিউলফ এবং তার সাথীরা এসে পৌঁছায় নিজের জায়গায়, সেটা হলো আমি একটু আগে বললাম এখানে জায়গাটার নাম, যে সেখানে তার নিজের জায়গায় এসে পৌঁছায় এবং কি হচ্ছে, এক সেকেন্ড, আমি জায়গাটার নাম এখানে লিখেছিলাম, গিটস বিউলফ অ্যারাইভাল। হ্যাঁ, এই যে বিউলফ অ্যারাইভাল, গিটস ওয়ারিয়র বিউলফ অ্যারাইভস। তো এখানে বিউলফের ডেটটা পরে আসছে। বিউলফ কিন্তু আবারও নিজের জায়গায় ফিরে আসে এবং তারপর কি হচ্ছে, তারপর হচ্ছে যে বিউলফ যখন ফিরে আসলো গিটসে, তারপর হচ্ছে সেখানে বিউলফ তার কাকার নাম হলো হাইজেলাক। তো হচ্ছে এই যে হাইজেলাক, এখন এখানে আমরা চলে এসেছি হাইজেলাক অ্যান্ড হাইড এনার রানী। তো কাকা হাইজেলাক এবং রানী, সেই রাজ্যের রানী তাকে স্বাগতম করেন এবং তাকে বিউলফকে ভালোবেসে একটা উপহার দেন, সেটা হলো তলোয়ার। তারপর আঙ্কেল কিছুদিন পরে কিন্তু সুইটে মানে মেরে দেয়, তো উনি মারা যান। তারপর বিউলফ
ইয়াং ছিল আর সেখানকার রাজত্বের দায়ভার বিউলফ নেন এবং খুব সুন্দরভাবে সেখানে রাজত্ব করেন এবং শাসনকাল চালান। দীর্ঘ 50 বছর ধরে তিনি কিন্তু সেই শাসন ব্যবস্থা চালিয়ে গেছেন একদম সুন্দরভাবে। তারপর তিনি এখন বৃদ্ধ হয়ে গেছেন, অনেকটা ওনার বয়স হয়ে গেছে। তারপর হঠাৎ ওনার ওখানে একদিন একটা চোর আসে। কি করে সেই চোরটা? ড্রাগনের খাজনা থেকে একটা কাপ চুরি করেছিল। ড্রাগনের খাজনা থেকে যে অনেক কিছু খাজানা ছিল সেখান থেকে একটা কাপ চুরি করেছিল। তারপর সেই ড্রাগন ভীষণ রেগে যায় এবং রেগে গিয়ে বিউলফের যে মিডল, বিউলফ তো একজন রাজা, তো প্রত্যেকেরই রাজার কিং রথগারের হিওরট আছে, তো এখানে স্বাভাবিকভাবে বিউলফেরও মিডল বা যেটাকে বলি আমরা হিওরট, মিডলে কি করে আগুন লাগিয়ে দেয়, কে? সেই ড্রাগন। তারপর কি হচ্ছে? তারপর তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তিনি জানেন যে তিনি কিন্তু আর বেশি দিন বাঁচবেন না, সেটা তিনিও আশঙ্কা করতে পারছেন। তারপর কি, তার সত্ত্বেও তিনি সিদ্ধান্ত নেন যে তিনি সেই ড্রাগনের সঙ্গে যুদ্ধ করবেন। তিনি এবং 10 জন যোদ্ধাকে সঙ্গে নিয়ে চলে যান সেই ড্রাগনের আস্তানায়, সেই ড্রাগনকে পরাজিত করার জন্য। তারপর বিউলফ কি করলেন? যাওয়ার পর তারপর সেই যখন ড্রাগনকে দেখলো অন্যান্যরা, দেখে সেই 10 জন যোদ্ধা কিন্তু পালিয়ে চলে যায় বিউলফকে ছেড়ে। এবং বিউলফ কি করে? তার যে নেফিউ ছিল উইকল্যাফ, শুধুমাত্র তার নেফিউ কিন্তু তার সঙ্গে ছিল উইকল্যাফ, এবং তিনি উইকল্যাফের সাহায্য নিয়ে সেই ড্রাগনকে মারতে, পরাজিত করতে সক্ষম হয়েছিল। তারপর বিউলফ ভীষণ ক্ষতবিক্ষত, কিন্তু এইবার কিন্তু আগের মতো হয় না, কারণ তখনকার ব্যাপারটা ছিল 50 বছর আগের বিষয়টা ছিল সেই ইয়াং যুবক, এখন সে 50 বছর পেরিয়ে গেছে, তো বুঝতেই পারছি আমরা যে অনেকটা বয়স হয়ে গেছে, তো আগের মতো শক্তি থাকলেও কোথাও না কোথাও সে অবশ্যই একটু তো দুর্বল হয়ে পড়েছে। তো এই যুদ্ধে সে প্রচন্ড পরিমাণে ক্ষতবিক্ষত হয়েছে, উন্ডেড হয়েছে, ভীষণ রকমের আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্তপাত হয়েছে। তার জন্য কি হলো? সে কিন্তু সেখানে মারা যায় সেই যুদ্ধের পর। কিন্তু তার আগে তার যে নেফিউ উইকল্যাফকে বলে, আমার মৃত্যুর পর আমার রাজ্যের ভার কিন্তু তুমি নেবে, তুমি শাসন চালাবে, তো তোমার উপর দায়িত্ব রইল। এবং তিনি মারা যাওয়ার আগে নিজের মৃত্যুর যে শেষ কৃতকার্য এবং যে ফিউনারেল আমরা বলি, এবং যে সমাধি, শেষ যাত্রা সমাধি কিরকম হবে, কিভাবে হবে, সবটা তিনি কিন্তু বলে গিয়েছিলেন। তো তারপর তার যে উইকল্যাফ বিশ্বস্ত এবং নেফিউ যে পাশে থেকে যুদ্ধে পরাজিত করেছিল ড্রাগনকে, এবং বিউলফ সেখানে আহত হয়ে আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ে, মারা যায়। এবং তারপর তার যে উইকল্যাফকে রাজত্ব নিতে বলেছিল এবং সেই শাসন ব্যবস্থা গ্রহণ করে এবং শাসন ব্যবস্থা চালায়। এবং তার বিউলফের বেঁচে থাকার সময় যা যা ইচ্ছে ছিল, তার মৃত্যুর পর কিরকম ভাবে শেষ যাত্রা হবে, কৃতকার্য হবে, সমাধি হবে, সবটাই ওনার মনের মতো করে হয়েছিল। এইভাবেই কিন্তু আমাদের এই বিখ্যাত এপিক পোম সমাপ্তি হচ্ছে। এখানেই আমাদের ঘটনার সমাপ্তি আমরা পাচ্ছি। তো খুবই সুন্দর, আমি এমনভাবে বললাম, আর ইংরেজিতে এখানে পয়েন্ট করে বললাম, তারপর হচ্ছে এখানে আমি একদম ছক করে বলে দিলাম দুটো পার্ট যাতে বুঝতে সুবিধা হয়, এবং তারপর এখানেও আলোচনা করে দিলাম কোন কোন থিম পয়েন্ট বলবো। তো আশা করছি অসুবিধে হবে না। তো কেমন লাগলো? তো আগে লেখা ছিল, তারপরেও আজকে পুরো 2.5-3 ঘন্টা পরিশ্রম করে তারপর জিনিসটাকে আমি দাঁড় করাতে পেরেছি, নিয়ে আসতে পেরেছি। তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, তো করবেন তোমরা করো বাচ্চারা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এবং বেল আইকনকে প্রেস করে দিও যাতে করে কোনো মিস না হয়। আর অবশ্যই এগুলো আমাদের গ্র্যাজুয়েশনে আছে, ইংলিশ লিটারেচার যে ফার্স্ট ইয়ার গ্র্যাজুয়েশনেও থাকে, তারপর MA তেও আমাদের পড়তে হয়, কখনো হয় না, কিন্তু আফটার এনি কম্পিটিটিভ এক্সাম এই বিউলফকে কিন্তু আমাদের প্রয়োজন হয়, পড়তেই হয়। তো এটা পড়তে হবে। তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, তোমরা জানাতে পারো, জানাবেন। তো আজকের জন্য এই পর্যন্ত। নেক্সট নিয়ে আসছি অ্যাংলো সেকশন পিরিয়ডেরই আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে, সেটা আলোচনা করব। তারপর আমি চলে যাব নেক্সট মিডল ইংলিশ পিরিয়ডে, এবং পেপার 1 নিয়েও আলোচনা করার আছে UGC নেট অ্যান্ড গেটের সিলেবাসও আমি ডিকোডিং শুরু করে দেবো এর মধ্যেই। ইংরেজি নিয়েই চলবে এখন গেটের রিলেটেড আলোচনা। ডিসেম্বরে আমাদের এক্সাম আছে সেট, WB সেট অ্যান্ড UGC নেট। তারপর ফেব্রুয়ারিতে আমাদের আছে এক্সাম গেট। তো গেটের যে পেপার 1 কোনোটাকে লাইটলি নেওয়া যাবে না। পেপার 1-এ যে স্কোরিং পার্ট বা যে ম্যাথসগুলো আমাদের দেখতে হয়, সেটা আমি এটুকু বলতে পারি যে আমরা ডিসেম্বর এক্সামের পর জানুয়ারি, মানে ডিসেম্বরের শেষ এবং পুরো জানুয়ারি এবং ওই এক্সামের কয়েকদিন আগে ওই 1-1.5 মাস সময় যদি আমরা স্টাডি করি গেটের পেপার 1-এর জন্য, ম্যাথসগুলো স্পেশালি ইটস এনাফ। এবং কোন কোন গ্রামাটিক্যাল বিষয়ে পেপার 1-এ থাকে সেটাও বলে দেবো। তো সেটা একটু মানে আমি চাইছি ম্যাথসগুলোকে আমি রাখছি, গেটের যে ম্যাথসগুলো থাকছে সেটাকে আমি রাখছি ডিসেম্বর জানুয়ারির
থেকে এক্সামের আগে আগে মনেও থাকবে। আর ইংরেজি এখন থেকেই চলবে, আরও কিছু দেওয়ার থাকলে সিলেবাস ডিকোডিংও করে দেবো সময় মতো। এ পেপার 1 নিয়েও আলোচনা করবো, ইউজিসি নেট সেট অ্যান্ড গেট। তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখে থাকুন এসবি লিটারেচার। এসবি লিটারেচার মিনস বেস অফ ইংলিশ লিটারেচার, জায়গা আলোচনা করি আমরা সবটারই বেস থেকে বোঝার চেষ্টা করি, গোড়া থেকে বোঝার চেষ্টা করি। আর অবশ্যই সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, দেখতে থাকুন এসবি লিটারেচার। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।